নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর গল্প খাঁচা। তার আগে বলে রাখি, প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ঠিক রাত 9টায় জলছবিতে আপনারা শুনতে পাবেন নতুন নতুন গল্প। তাই এখনও পর্যন্ত যারা জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। শুরু করছি আজকের গল্প খাঁচা। টুংটাং ক্রিং ক্রিং। সাইকেলের ওই ঘণ্টিটার সুরের মধ্যে লীলা আছে। সে লীলা ভোরবেলার সুখশক্তির গায়ে শিহরণ জাগানো। কিন্তু মহাশ্বেতা ওতেই শিউরে ওঠে আর হুড়মুড়িয়ে চৌকি থেকে নেমে ঘরের দরজা খুলে বেরিয়ে এসে সদর দরজার তালা খুলতে বসে। এই তালার চাবি তারই মাথার বালিশের নিচে থাকে। আজও অভ্যাস মতো হুড়মুড়িয়ে উঠে পড়ল মহাশ্বেতা ওই টুংটাং ক্রিং ক্রিং আওয়াজে। চৌকি থেকে নামল, তারপরই হঠাৎ সংকল্পে দৃঢ় হলো, না, উঠবে না, কিছুতেই উঠবে না। উঠবে না বলেই তো গত রাত্রে তালার চাবিটা খাবার টেবিলের ওপর ফেলে রেখে এসেছে। ওখানে পড়ে থাকা মানে যে কোনো কারোর চোখে পড়া। যে ঘর থেকেই যে উঠুক, দালানে তো পা ফেলতেই হবে তাকে। আর ওই দালানটার মাঝখানেই টেবিল পাতা। ঘণ্টিটা আর একবার বেজে উঠল। এবার আর সুরে লীলায় নয়, উদ্ধত অসহিষ্ণু ভঙ্গিতে, যেন বলতে চায়, ব্যাপার কি তোমাদের? ঘুমিয়ে পাথর হয়ে আছো নাকি? ঠিক আছে, থাকো ঘুমিয়ে, আমি হাওয়া হচ্ছি। তা এ অসহিষ্ণুতা সে দেখাতে পারে, দেখাবার অধিকার তার আছে। সে তো আর বালতিবাহী খাটালের গোয়ালা নয় যে ঘটির অপেক্ষায় বাবুদের দরজায় বসে থাকবে দুদণ্ড। বাবুদের চাইতে অনেক বাবু সে। তার হাতে হাতঘড়ি, পরনে ফুল প্যান্ট, গায়ে শার্ট সোয়েটার। বোতলবাহী সাইকেল আরোহী আধুনিক এই গোয়ালার এত ফুরসত নেই যে 5 বার বেল দেবে, বার 2 দেখবে, তারপরেই বোঁ করে বেরিয়ে যাবে অন্য বাড়ির উদ্দেশ্যে। আবার যদি দেখা দেয় তো সেই ফেরার সময়, টহলের শেষে। তার মানে 8:30টার আগে নয়। তার মানে আজ চায়ের টেবিলে বজ্রাঘাত। তার মানে সংসারে সহস্র বিশৃঙ্খলা। তার মানে একটা খণ্ড প্রলয়। মেজ বউয়ের ছোট মেয়েটা 6:30টায় স্কুলে যায়। দুধ আসা মাত্রই খানিকটা ঢেলে নিয়ে হিটারে জাল দিয়ে দিতে হয়। তারপর তো চাকরকে ডেকে তুলে উনুনে আগুন দেওয়ানো। সংসারটি তো ছোট নয় যে হিটারে আর স্টোভেই সারা হবে। বিরাট বিরাট 2টো কয়লার উনুনে আগুন পড়বে, সারা বাড়ি ধোঁয়ায় ভরে উঠবে। তবেই সম্ভব হবে এই বিরাট সংসারের রসদ প্রস্তুত করা। সে ডিউটিটা বিধবা বড় বউ মহাশ্বেতারই। অল্প বয়সে একটি মাত্র ছেলে নিয়ে বিধবা হয়েছে সে। সংসারের সদস্য এবং নিজের ঝঞ্ঝাট বাড়াবার অবকাশই পায়নি আর। কাজে কাজেই ক্রমে ক্রমে তার উপরই সব দায়িত্ব এসে পড়বে, এটা স্বাভাবিক। তাছাড়া সে বড়ও তো বটে, তদুপরি নিরলস, কর্মক্ষম, অটুট স্বাস্থ্যের অধিকারিণী। এতগুলো গুণের যোগফলে যা হয় তাই হয়েছে। গোয়ালাকে দরজা খুলে দেওয়া থেকে মহাশ্বেতা দিনের কাজের শুরু, রাত্রে সদর দরজা বন্ধ করায় সে কাজের শেষ। চাকর একটা আছে, কিন্তু ঘর সংসারের কাজে তার সময় কোথায়? সকালবেলার ওই উনুনে আগুন দেওয়াটুকুই যা পাওয়া যায়। তারপরেই তো ছুটতে হবে তাকে খুকু দিদিমণিদের নিয়ে স্কুলে, তারপর বাজারে, বাজার থেকে সেই মেজমা ছোটমার ঘরের বিছানা তোলা, ঘর ঝাড়া, জলের কুজো ভরা, বাবুদের জুতো ঝাড়া, সিগারেট আনা, পাউরুটি টোস্ট করা, ডিম সিদ্ধ করা, আরও কত ফাই ফরমাস। ওগুলো মিটতে না মিটতেই আবার স্কুলে ছোট খুকুদের ফেরত আনতে। কোথায় তবে সময় তার রান্নাঘরের দিকের হাবিজাবি কাজের? অতএব 2 জায়ের মেয়ে 3টেকে স্কুলে পাঠিয়ে তাড়াতাড়ি স্নান সেরে আসতে হয় মহাশ্বেতাকে, আর সেই থেকে ঘুরতে হয় লাট্টুর মতো।
কুটনো বাটা, আঁশ নিরামিষ, চা জল খাবার, নানান বয়সের ছেলেমেয়ের নানান প্যাটার্নের স্কুলের রসদ গোছানো, দেবরদের অফিসের ভাত, তারই ফাঁকে ফাঁকে শাশুড়ির পুজোর গোছ, আলাদা স্টোভে বিশুদ্ধ চা তৈরি, নিঃশ্বাস ফেলবার অবকাশ আসতে সেই বেলা 1:30-2। ওরই মাঝখানে একবার শুধু চাটুকু গলায় ঢালা, সেও প্রায় কাজ সারবারই মতো। তৈরি চাটা গেলাসে ঢালা থাকে, কোনো এক মুহূর্তের অবসরে সেটাকে ফের ফুটিয়ে নিয়ে খেয়ে ফেলো, তাই কি সহজে সময় হয়? তবু তো পুজো আহ্নিকের পাট নেই মহাশ্বেতার, সেটা থাকলে ওই চায়ের পাটটুকুও থাকতো না। পুজোর প্যাঁচে তাই আর পড়তে যায় না মহাশ্বেতা। শাশুড়ির ধিক্কার এবং ছোট জায়দের ব্যঙ্গ হাসির দিকে তাকিয়েও তাকায় না। চাটুকু অন্তত গলায় না ঢাললে হাত পা চলবে কি করে? তাছাড়া ভেবেই পায় না মহাশ্বেতা, সে যদি তার শাশুড়ির মতো সারা সকালটা পুজোর আসনেই কাটিয়ে দিত, সংসারের হালটা ধরত কে? মেজ বউ ছোট বউ তো নিজ নিজ বরের খেতে বসবার আগে নিচের তলায় নামতেই পারে না। আর এও ভাবে, বিধবাদেরই বা পুজো আর্চা করাটা অবশ্য কর্তব্য কেন? বিধাতার লিখন মাহাত্ম্যকে বাহবা দিতে নাকি নিত্য কৃতজ্ঞতা জানাতে, হে প্রভু তুমি আমায় দেবী করেছ, অতএব তোমায় নমস্কার। তাই ভাবে মহাশ্বেতা, কারণ ওদের এই বাড়িটা এখনও 50 বছর আগের হাওয়া বহন করে চলেছে। বাচ্চারা আর পুরুষরা টেবিলে খাচ্ছে কি মেয়েরা দোকান বাজারে যাচ্ছে বলে আধুনিক হয়ে গেছে তা নয়। বিধবা হলেই যে রক্ত মাংস নামক স্থূল জিনিসগুলোকে ভিতর থেকে ঝরিয়ে ফেলে তার দেবী হয়ে ওঠা উচিত, এই বিশ্বাসে দৃঢ় আছে তারা। তাই মহাশ্বেতার শাশুড়ি পুজোর ঘরে মালা জপতে জপতে সশব্দ স্বগতোক্তি করেন, আশ্চর্যি, পুজো নেই, আচ্ছা নেই, ঠাকুর ঘরে এসে মাথাটা একবার ঠোকা পর্যন্ত নেই, বুড়ো মাগি ডকডকিয়ে চা গিলতে বসলেন। পুজোর ঘরটা ভাড়ারেরই অর্ধাংশ, কাজেই শুনতে কারো বাধা হয় না। মেজবউ দীপালি সম্পর্কে কিন্তু কখনো এই প্রশ্ন ওঠে না। মহাশ্বেতার থেকে মাস 3 মাত্র ছোট দীপালি, তথ্রাচ না। দীপালি সকালবেলা বাসি কাপড়ে স্বামী পুত্রদের সঙ্গে চা আর মুরগির ডিম সিদ্ধ খেয়ে নেয় শোবার ঘরে বসে। ছোট বউয়ের কথা তো অতএব উঠতেই পারে না। শাশুড়ির ওই স্বগতোক্তির সঙ্গে সঙ্গে জায়দের মুখেই শুধু নয়, বাসন মাজা ঝিয়ের মুখে পর্যন্ত ব্যঙ্গ হাসি ফুটে ওঠে। এ কি মহাশ্বেতা দেখতে পায় না? পায়, তবু দেখেও দেখে না। কে জানে বাবা, দেখার প্রমাণ দিতে গিয়ে যদি 10 চক্রের আওতায় পড়তে হয়, যদি শাশুড়ির গুরুপুত্রের কবলে পড়ে যেতে হয়। বুড়িদের মতো সকালবেলা মালা জপতে বসার কথা ভাবলেই হৃদকম্প হয় মহাশ্বেতার। তার থেকে এই লাট্টু ঘোড়াও ভালো। কিন্তু প্রবীর চলে গিয়ে পর্যন্ত ভারী একটা অবসন্নতা এসেছে মহাশ্বেতার। মাঝে মাঝে এমনও মনে হয়, সকালবেলা খানিক পুজোর আসনে বসে থাকতে পারলেও বোধহয় ভালো হতো। অন্তত দমটা ফেলবার সময় পাওয়া যেত। সারাটা জীবন এই এক নিশ্ছিদ্র কর্মপাকে জড়িয়ে পড়ে আছে মহাশ্বেতা। এর থেকে যেন মুক্তি নেই। সংসারের প্রতিটি সদস্য প্রতিটি ব্যাপারে কেনই যে মহাশ্বেতার উপর নির্ভর করে বসে থাকবে, এ কথা কাউকে জিজ্ঞেস করার উপায় নেই। মহাশ্বেতার একটা কথাই ওদের গায়ে 100 কথা হয়ে বাজে। অতএব মহাশ্বেতা এই যৌথ পরিবারে জাহাজি নৌকোখানাকে টেনে টেনে নিয়ে চলেছে প্রায় একাই হাল ধরে। কিন্তু দায়িত্বই আছে, শ্রদ্ধা সম্মানের পাওনাটুকু আছে কি? শ্রদ্ধা, সম্মান, মায়া, মমতা? না, সেসব পাওনা মহাশ্বেতার জন্যে নয়। মহাশ্বেতার পোস্টটা অনেকটা খুব করিতকর্মা আশ্রিতার আত্মীয়ার মতো। মহাশ্বেতা যে এ পরিবারের বড় বউ, শাশুড়ি যে প্রথম তাকেই বরণ করে ঘরে তুলেছিলেন, এই কথাটা বিস্মৃতির অতল তলে তলিয়ে গেছে। মহাশ্বেতা কোনো বাচ্চাকে কিছু করতে বারণ করলে সে স্বচ্ছন্দে মুখ ঘুরিয়ে বলে যেতে পারে, আহা, মা তো কই বারণ করেনি। কোনো মেয়েকে ডেকে একটা কাজ পড়লে সে অম্লান বদনে বলে উঠতে পারে, এখন কি করে করব,
পড়া না হলে মা বকবে। অথচ সব ছেলে মেয়েগুলোর সর্বদার আড্ডার স্থান হচ্ছে মহাশ্বেতার ঘর। মহাশ্বেতার খাটটাই ওদের খেলার মাঠ। কদাচ কোনো দিন যদি সামান্যতম দ্বিপ্রাহরিক অবকাশে মহাশ্বেতা বাংলা খবরের কাগজখানা কুড়িয়ে বাড়িয়ে এনে একটু পড়তে বসে, তা ঝাঁপিয়ে পড়ে সেই দুর্লভ অবকাশটুকুর ওপর। আচার দাও, আমসত্ত্ব দাও, গল্প বলো ইত্যাদি আবদারে অতিষ্ঠ করে তোলে। অস্থির হয়ে যদি কোনো সময় মহাশ্বেতা বলে বসে, যা না বাবা, তোদের মায়ের কাছে যা না, আমি এই একদণ্ড বসেছি, সঙ্গে সঙ্গে মুখ ঝামটা দিয়ে ওঠে ওরা। মার ঘরে গেলে মার বুঝি ঘুম ভেঙে যাবে না? মার ঘুম ভেঙে যাবার ভয়ে মার ত্রিসীমানায় যায় না ওরা। মহাশ্বেতা যদি বলে, গল্প শুনতে হয় ঠাকুমা দিদিমাদের কাছে, যা ঠাকুমার কাছে। ওরা বলে, ঠাকুমা ছাই গল্প জানে, সেই পচা পুরনো 2-3টে গল্প মুটে। ওদের আবদার মেটাতে মেটাতেই এসে পড়ে মেজ বউয়ের কলেজের ছেলে দুটো। তাদের মেয়াও সামলাতে সামলাতেই সময় হয়ে যায় অফিসের বাবুদের এসে পড়ার। অতএব সেই রাত্রে সদর দরজায় তালা লাগানো পর্যন্ত কাজ চলে নিশ্ছিদ্র ধারায়। আগে ওই কলেজের ছেলেদের মধ্যে মহাশ্বেতার ছেলেও ছিল, আর সেই উৎসাহেই অফুরন্ত শক্তির অধিকারী ছিল মহাশ্বেতা। মনে হতো সবই বুঝি প্রবীরের জন্যে। তবু তো একটা মাত্র ছেলে বলে আলাদা করে কণিকা মাত্র আদরও করতে পারেনি মহাশ্বেতা। পারেনি লজ্জায়, পারেনি অভিমানে। সেই না পারার দুঃখটা কুড়ে কুড়ে খেয়েছে মহাশ্বেতাকে। তবু অবস্থার পরিবর্তন হয়নি। শুধু এক লক্ষ্যে স্থির থেকেছে ছেলেকে মানুষ করে তোলবার। প্রবীর মানুষ হবে, মহাশ্বেতার দুঃখ ঘুচবে। মহাশ্বেতা যখন ইচ্ছে প্রকাশ করেছিল প্রবীর ইঞ্জিনিয়ারিং পড়বে, প্রবীরের কাকারা আকাশ থেকে পড়েছিলেন, কাকিরা ভুরু কুঁচকেছিলেন, আর ঠাকুমা বিরস বদনে বলেছিলেন, চার চাওয়া আবদার করো না বড় বৌমা, আপন আপন সংসারে জ্বালাতেই বাঁচছে না ওরা, তোমার ছেলেকে অত খরচের পড়া পড়াবে কোথা থেকে? মহাশ্বেতা সবিনয় বলেছে, সে কি আর আমি বুঝি না মা, তবে আমার গহনাগুলো তো আর কাজে লাগছে না। শাশুড়ির চোখ কপালে উঠেছিল। গহনা? সেই গহনা কখানার কথা বলছো? ওইটুকুই তো তোমার আখেরের সম্বল। খোকাই আমার আখের মা, বলেছিল মহাশ্বেতা। আর এই একটা জায়গাতেই জোর দেখিয়েছিল সে। অবশ্যি ছেলের সাফল্যের জোরও ছিল। প্রবীর অমন ভালো করে পাশ না করলে কি আর? তা মহাশ্বেতার স্বপ্ন সফল হয়েছে। সসম্মানে পাশ করে বেরিয়ে দুর্গাপুরে কাজ পেয়ে চলে গেছে মহাশ্বেতার খোকা। আর গিয়ে অবধি ডাক দিচ্ছে, এইবার তুমি চলে এসো মা, আর ওখানে পড়ে থাকবার কোনো মানে হয় না। জানাচ্ছে, ফার্স্ট ক্লাস কোয়ার্টার পেয়েছি মা, দেখে তোমার কি ভালো যে লাগবে, চিরদিন ওই কালীঘাটের সরুকলির মধ্যে কাটালে। তবু মহাশ্বেতা এই চিরদিনের সংসারের ওপর অকর্তব্য করেনি। মেজ বউয়ের ছেলের পরীক্ষা, ছোট বউয়ের মেয়েদের পান বসন্ত, সে পালা মিটতে না মিটতে ছোট বউয়ের নার্সিংহোমে যাওয়া, শাশুড়ির অনন্ত চতুর্দশীর ব্রত সারা, চাকরের দেশে যাওয়া ইত্যাদি বহুবিধ কর্তব্যের দায়ে ঠেলে ঠেলে রেখেছে সেই আদরের ডাককে। কিন্তু আর নয়। কাল থেকে সে সংকল্পে দৃঢ় হয়েছে। হ্যাঁ, কাল সকাল থেকে। মেজজায়ের সেই মন্তব্যটা যেন হুলের মতো জ্বালা ধরিয়েছে কাল। হিটারটা কাল খারাপ হয়ে গিয়েছিল। স্পিরিট স্টোভ জেলে দুধ জাল দিতে বিলম্ব ঘটেছিল। ব্যস্ত হয়ে গরম দুধটা থালায় ঢেলে জুড়োতে জুড়োতে শুনল মেয়ে স্কুলে চলে গেল। মরমে মরে গিয়ে দরজার কাছ পর্যন্ত ছুটে গিয়েছিল মহাশ্বেতা, কিন্তু কাজে লাগেনি সেই ব্যস্ততা। মেয়ে চলে গিয়েছিল, আর মেজ বউ বলে উঠেছিল, দুধ জুড়ানোর অপেক্ষায় তো আর স্কুল বসে থাকবে না দিদি। ঠিক আছে, কাল থেকে এবারটা আমিই নেব। তুচ্ছ কাজ, তাই নিয়ে রোজ এমন তাড়াহুড়ো, যেন কি না কি পোলাও কালিয়া রেঁধে দেওয়া হচ্ছে মেয়েকে।
মহাশ্বেতার চোখ দিয়ে ফুটন্ত জল উপচে উঠেছিল। মহাশ্বেতার গলার কাছে লোহার বল ঠেলে উঠেছিল, আর মহাশ্বেতা সেই দণ্ডে প্রতিজ্ঞা করেছিল, চলে যাব, নিশ্চয়ই চলে যাব, যত শিগগির পারি। আশ্চর্য, সারা জীবনের জীবনোৎসর্গ সাধনার এই ফসল। ছি ছি, তবু এখানে পড়ে আছে মহাশ্বেতা। তারপর অত্যন্ত নিয়মে কাজ করে গেছে বটে, কিন্তু ঠিক করেছে, ব্যাস, আজকের মতো আর নয়। কাল সকাল থেকে ছুটি নেবে সে। কেন? কেনই বা মহাশ্বেতা এই ভূতের ব্যাগার খেটে মরবে? একদিনের জন্যে তো এই সংসার থেকে এক বিন্দু মায়া মমতা পায়নি মহাশ্বেতা। শাশুড়ি পর্যন্ত চিরদিন সধবা দুই বউয়ের তোয়াজ করেছেন, আর বিধবা বউকে দিয়ে জুতো সেলাই চণ্ডীপাঠ সব করিয়ে নিয়েছেন। এমনকি পুরনো দুঃখ উতলে ওঠে মহাশ্বেতার। এমনকি স্বামী শোকে দুদিন পড়ে থাকতে পায়নি সে। শাশুড়ি পুত্র শোকে উন্মত্ত। মহাশ্বেতার কোলে কচি ছেলে। কে বলবে, আহা, তুমি দুদণ্ড পড়ে থাকো। মহাশ্বেতা যেন মানুষ নয়, শুধু একটা কাজের যন্ত্র। সে যন্ত্রে সমালোচনা আছে, প্রশংসা নেই। নিজের ছেলের সঙ্গে সমান করে যে মহাশ্বেতা ওদের ছেলেদের দেখে এসেছে, সে কথা কেউ তোলে না। ত্রুটি হলেই মুখ ঝামটা দেয়। ওই মেয়েটা আজ 1.5 বছর স্কুলে ভর্তি হয়েছে। একটি দিনের জন্যে তো এমন অঘটন ঘটেনি। মাত্র একটা দিনের ত্রুটিতে গুরুজনের মুখের ওপর এত বড় কথাটা বলে বসলো মেজবউ, অনায়াসে, অক্লেশে। আর এই সংসারকে আঁকড়ে পড়ে আছে মহাশ্বেতা, এদের সুখ দুঃখ দেখছে। সারা দিন এই তোলাপাড়া করে রাত্রে সদরের চাবিটা টেবিলে ফেলে রেখে এসে শুয়ে পড়ল মহাশ্বেতা। আর সকালে সাইকেলের ঘণ্টি শুনে অভ্যাস বসে ধড়মড়িয়ে উঠে পড়েও বসে রইল খাটে পা ঝুলিয়ে। খানিক পরেই অবশ্যম্ভাবী সেই শোরগোলটা উঠল বাড়িতে। দুধওয়ালা ফিরে গেছে, দরজা খুলে দেওয়া হয়নি। মহাশ্বেতাকে ডেকে কেউ কৈফিয়ত চাইছে না। শুধু ওর ঘরের সামনেটাতেই সশব্দ মন্তব্যের হাট বসে গেছে। ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত, বোঝাই তো যাচ্ছে, কাল থেকেই তো চলছে। আশ্চর্য, বাচ্চা একটা মেয়ের দুধের ওপর গায়ের ঝাল মেটানো। বেশ তো, থাকুক না ছেলের কাছে, সংসার কি আর চলবে না? দিন কেনা হয়ে গেলে যে উনি আর থাকবেন না, এ তো জানা কথা। মন্তব্য উদ্দাম হয়ে ওঠে এবং এক সময় হঠাৎ শাশুড়ি ভেজানো দরজাটা দুহাট করে খুলে দিয়ে ঘরে ঢুকে বলে ওঠেন, তোমার ব্যাপারটা কি বড় বৌমা? ওদের সঙ্গে এমন দেইজিপনা করছো কেন বলো তো? মহাশ্বেতা কখনো যা করে না তাই করে বসে। শাশুড়ির মুখে মুখে কথা বলে ওঠে, দেবজির সঙ্গে দেইজিপনা করব, এতে আর আশ্চর্য কি মা? ভেবেছিল কেউ কৈফিয়ত চাইতে এলে বলবে, মানুষ বই তো লোহা নই, শরীর খারাপ হতেই পারে। অবশ্যই সেটা বলা হলো না, আরও করা হয়ে গেল। তোকে কেমন অবাক করে দিলাম বলতো খোকা? উচ্ছ্বসিত হাসিতে ভেঙে পড়ে মহাশ্বেতা। দেখলি তো কেমন না জানিয়ে চলে এলাম। প্রবীর অবশ্যই মায়ের এই আবির্ভাবে খুশি হয়, তবু বিস্মিত হয় অনেক বেশি। মা যে হঠাৎ এমনভাবে পাড়ার একটা ছেলেকে কাণ্ডারি করে চলে আসবেন, এ তার ধারণার অতীত। কতবার ছুটিতে গিয়ে নিয়ে আসতে চেয়েছে সে, মহাশ্বেতার কর্তব্যের ফিরিস্তি আর শেষ হয়নি। অথচ এখন এইভাবে বারবার তাই ব্যাপারটা কি জিজ্ঞেস করে। মহাশ্বেতা কয়েকবার হেসে হেসে উড়িয়ে দেয়, বলে, ব্যাপার আবার কি, তোর জন্যে মন কেমন করলো তাই। কিন্তু শেষ রক্ষে করতে পারে না, হঠাৎ কেঁদে ফেলে ব্যাপার বর্ণনা করতে বসে। অবশ্য প্রবীর এই রকম একটা অনুমান করেই ছিল, তাই মায়ের দুঃখকে আর বেশি উতলোতে দেয় না। বলে, যাক, চুলোয় যাক, আর ওসব নিয়ে মন খারাপ করো না, এবার নিজের রাজ্যে রাজত্ব করো। তা কথাটা বোধ করি অত্যুক্তিও নয়। মহাশ্বেতার কাছে তার ছেলের এই বাড়ি, বাগান, সাজসজ্জা, চাকর চাকরি সাম্রাজ্যই তুল্য।
এই চমৎকার ফুলবাগান দেওয়া ছবির মতো বাড়ি মহাশ্বেতার ছেলের? এই সাম্রাজ্য মহাশ্বেতার ইচ্ছেই উঠবে বসবে? এর অধিকারী কৃতকৃতার্থ হচ্ছে এসব মহাশ্বেতার ভোগে লাগবে? মহাশ্বেতাকে বলছে সে, সারা জীবন জোয়াল কাঁধে করে ঘানি ঘুরিয়েছ মা, এবার তোমার বিশ্রাম। এবার শুধু আরাম করো, আয়েশ করো, খাও দাও, শরীর সারাও। জ্ঞান অবধি শুধু এই দিনটির কথাই ভেবেছি আমি। মহাশ্বেতার ছেলে জ্ঞান অবধি শুধু এই দিনটির কথাই ভেবেছে? এর থেকে মধুর ভাষা পৃথিবীতে কি আর আছে? তা মহাশ্বেতাও ভেবেছে বই কি, তবু এতটা মহাশ্বেতার কল্পনাতেও ছিল না। মহাশ্বেতার ছেলে গ্যারেজ থেকে গাড়ি বার করে নিজে হাঁকিয়ে সাঁ করে বেরিয়ে যাবে। মহাশ্বেতা ফুলবাগানে বেতের চেয়ার পেতে গায়ে শাল চাপিয়ে পিঠে রোদ পোহাতে পোহাতে সেই দৃশ্য দেখবে। আর তারপর যতক্ষণ খুশি বসে থাকার পর ভিতরে এসে চাকরের তৈরি গরম জলে স্নান করে বামুন ঠাকুরের রান্না ভাত খাবে। এমন অসম্ভব রূপকথা কি কল্পনা করাই সম্ভব? অথচ সেই রূপকথাই রূপ ধরে ঘটাচ্ছে তেমন ঘটনা। মহাশ্বেতা আহ্লাদে পুলকে বিলগিত হলেও ওই বাচ্চা ঠাকুরটাকে কেবলমাত্র তার জন্যই নিয়োগ করা হচ্ছে দেখে অনেক আপত্তি তুলেছিল। প্রবীর উড়িয়ে দিয়েছে সে আপত্তি, বলেছে, চিরকালই তো রেঁধে ভাত খেলে মা, এবার থেকে বাড়া ভাত খাও। বউ এলে খাবো, হেসে বলেছে মহাশ্বেতা। প্রবীরও হেসেছে। ওই আনন্দেই থাকো, এক গিলাস জলেরও প্রত্যাশা রেখো না বাছা, বলে রাখছি আগে থেকে। এই ছেলেটা খাঁটি ব্রাহ্মণের ছেলে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার অত নেই, বলেছে মহাশ্বেতা। এতকাল যদি দিন পেলাম, তোকে একটু ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াবো না? প্রবীর মায়ের এই স্নেহ ক্ষুধাকে প্রশ্রয় দেয়নি, হেসে বলেছে, হা হা, কোনো কালে তো তোমার হাতে খাইনি, ভালো মন্দ খাওয়ায় আমার দরকার নেই মা, তুমি আরাম করে বসে আছো দেখলেই আমার শান্তি। প্রবীরের শান্তি, কিন্তু মহাশ্বেতার কি তাতে শান্তি? ছেলের ওই আদরে আর সহানুভূতিতে কতগুলো দিন স্বর্গের শান্তিতে কেটে গেল বটে, কিন্তু ক্রমশই যেন আর দিন কাটতে চাইছে না। কর্মহীন দিনগুলো বোঝার মতো ভারী হয়ে উঠছে, নিজেকে পুতুলের মতো লাগছে। যেটুকু সময় প্রবীর বাড়িতে থাকে সেইটুকুই পরম সুখ, কিন্তু সে আর কতটুকু সময়? প্রবীরের কাজ আছে, ক্লাব আছে, বন্ধুজনের বেড়াতে আসা আছে, মার জন্যে কতটুকু সময় উদ্বৃত্ত রাখতে পারে সে? অন্য অফিসারদের স্ত্রীরা মাঝে মাঝে বেড়াতে আসেন, কিন্তু মহাশ্বেতার সঙ্গে তাদের হৃদয়ের যোগ কোথায়? তারা তো কেউ সাহেবের মা নয়, স্ত্রী। তাদের মনোজগৎ আলাদা। তারা ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেন, ছেলের এবার বিয়ে দিন মাসিমা। যেন মহাশ্বেতা অবান্তর, সেই অদেখা অনাগতই তাদের আপন, তাদের স্বজাতি। সবাই কিন্তু কচি খুকি নয়, তবু মাসিমাই বলে সবাই। কি গল্প তবে করবে মহাশ্বেতা ওদের সঙ্গে? তাছাড়া ওদের গল্পের ধরন, সংসারের ধরন সব কিছুই আলাদা। ওরা এলে তাই প্রাণ হাঁপায় মহাশ্বেতার, ভাবে উঠলে বাঁচি। সাজানো সাজানো কথা আর বলতে পারছি না বাবা। কে জানে বউ এলে এদেরই একজন হবে কিনা। না, মহাশ্বেতা তা হতে দেবে না। গেরস্থ ঘরের মেয়ে দেখে ছেলের বিয়ে দেবে। ওরাও যে সবাই রাজকন্যা নয়, অফিসার বরের বউ হয়ে বাসায় এসে রাজ্যপদ পেয়েছে, এই কথা বুঝতে পারে না মহাশ্বেতা। ভাবে ওরা বড়লোক। মহাশ্বেতার ছেলেও এখন বড়লোক হয়েছে, কিন্তু সেটা ভাবতেই শোক। অনুভবের মধ্যে যেন আনতে পারা যায় না, বরং সবই যেন ছায়া ছায়া লাগে। মহাশ্বেতার ছেলে টাকাকে টাকা জ্ঞান করছে না। মহাশ্বেতার ছেলে ক্লাবের ফাংশনে 50 টাকা চাঁদা দিচ্ছে। এটা কি আহ্লাদের বস্তু? আর মহাশ্বেতা যে পুতুলের মতো ঘুরে ঘুরে দেখে মাইনে করা দুটো ছোড়া একটা লক্ষ্মী উতলে ওঠা ভাড়া নিয়ে ছিনিমিনি খেলছে,
এই কি সহ্যের যোগ্য? ওদের ওই সাহেবকেই মহাশ্বেতা সাত করে কোনোদিন দুখানা লুচি ভেজে খাওয়াতে পারেনি, একসঙ্গে দুখানা মাছ পাতে দিতে পারেনি। ওরা ফেলে ছেড়ে সেসব দিচ্ছে, নিজেরাও সমপর্যায়ে আছে। হঠাৎ হঠাৎ এক এক সময় ওদের ওপর ঈর্ষা অনুভব করে মহাশ্বেতা। মনে হয় ওরা যেন মহাশ্বেতার প্রাপ্য পাওনাটা কেড়ে রেখেছে। ওইভাবে ঘি তেল ঢেলে মশলা মিষ্টি ছড়িয়ে মহাশ্বেতা কবে রাখতে পেরেছে? বামুন ঠাকুরকে তুই ছাড়িয়ে দে। সম্প্রতি এই এক ধুঁয়ো তুলেছে মহাশ্বেতা। বলছে, বসে থেকে থেকে বাদ ধরে যাচ্ছে আমার, রান্নাটা করলেও তবু। প্রবীর হেসে ওড়ায়, বলে, তোমার চেয়ে দেখছি সেই মেছুনির আঁশ চুপড়ির মতো অবস্থা। এখনো তোমার রান্নাঘর নামক জায়গাটায় ঢুকতে ইচ্ছে করে মা? ধন্য ধন্য, আমি প্রতিজ্ঞা করেছি ইহজীবনে আর তোমায় ওই পরম স্বর্গে ঢুকতে দেব না। কাজ করে করে আশা মেটেনি তোমার? বেশ, কাজ করো গে, যাও ঘর সাজাও গে। মহাশ্বেতা বলে, তোর তো সাজানোই ঘর, ওর আর সাজাবো কি? পর্দায় ফুল তুলবে, সেটা না ভালো লাগলে তোমার আদরের পুত্তুরের জন্য সোয়েটার বুনবে। কিন্তু সেও তো হয়ে যায় মহাশ্বেতার, 2-4 দিনেই হয়ে যায়। তারপর আর কি? এদিকে শীত ফুরিয়ে আসছে, বেলা বড় হচ্ছে। সকাল সন্ধে দুটো কালই যেন অনন্তকাল হয়ে উঠছে। মান খুইয়ে আবারও তবে বলতে হয়, না বাবু, বসে বসে হাড়ে খুন ধরে গেল, ছাড়া তুই ওটাকে। আজ আর হাসে না প্রবীর, একটু যেন বকে ওঠে। বলে, কি আশ্চর্য, এই একটা কি বাজে ঝোঁক ধরেছ বলো তো? সারা জীবন তো খেটে হাড় গুঁড়ো করলে, আর কেন? এমন কিছু বকুনি নয়, তবু কেন কে জানে হঠাৎ চোখের কোলে জল এসে যায় মহাশ্বেতার। মনে হয় খুব যেন একটা অপমানকর কথা শুনতে হলো তাকে ছেলের কাছে। উঠে গেল আস্তে আস্তে। ভাবল, ছেলে বড়লোক হয়েছে, সাহেব হয়েছে, আর তার খোকাটি নেই। এখন থেকে ওর মেজাজ বুঝে চলতে হবে মহাশ্বেতাকে। কিছুক্ষণ পরে প্রবীর অনুভব করল মা যেন আজ তার ধারে কাছে নেই। কখন থেকে যেন, সে তখন থেকে না? অনুতাপ হল, আহা, চিরকাল কেবল অপরের মেজাজের তলায় থেকেছেন, আর একটু নরম করে বলা উচিত ছিল। দোষ নেই, চিরাচরিত ধারণায় ভাবেন, ছেলেকে বহুবিধ রেধে বেড়ে খাওয়াতে না পারলে বুঝি মাতৃকর্তব্যের ত্রুটি রয়ে গেল। প্রবীর যে ওসব চায় না তা বুঝবেন না। তাছাড়া চ্যাটার্জি সাহেব রান্নার লোক তুলে দিয়ে মাকে দিয়ে রাঁধাচ্ছেন, এটা কি বেশ দৃশ্য সুখকর? আর ওই ছেলেটা দুটো করে খাচ্ছে, ছাড়ানোটাই কি মানবিকতা? এসব যে কেন বোঝেন না মা? হতে পারে বড় সংসার থেকে এসে একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু সেই সংসারটা কি বড় সুখের ছিল? প্রতিনিয়ত মার যন্ত্রণা, মার কষ্ট আর মার প্রতি সকলের অবিচার প্রবীরকে কি প্রতিদিন সংকল্পে দৃঢ় করেনি? ভাবেনি যে মাকে এই দাসত্বের বন্ধন থেকে মুক্তি দিতে না পারলে ছেলেই নয় সে? অথচ মহাশ্বেতা আবার ওই হলুদ 5 ফোড়নের দাসত্বে জড়াতে চাইছেন নিজেকে। তার মানে ওর থেকে ভালো কিছুর, সুন্দর কিছুর আস্বাদ জানেন না। এই যে বাগান ভর্তি ফুল, তুলুন না নিজের হাতে, মালা গাঁথুন, সুন্দর করে ঠাকুর সাজিয়ে পুজো করুন। এই বয়সে লোকে যা করতে পেলে বর্তে যায়, সুযোগ পায় না। তাই এই সৌন্দর্যের দিকটা, এই আলোর দিকটা দেখিয়ে দিতে হবে মাকে। তা সেই সৌন্দর্য লোকেই বসেছিল মহাশ্বেতা, বাগানেই বসেছিল ছায়ায় বেতের চেয়ারটাকে টেনে নিয়ে, আর মনে মনে ভাবছিল, আমি সং না পুতুল, তাই এই সকালবেলা ছেলে অফিস বেরোনোর সময় বাগানে বসে আছে। কিন্তু করারই বা কি আছে? চাকরটা তুখোর, ঠাকুরটা চৌকস, একখানা নেবু পর্যন্ত কেটে ছেলের পাতে এগিয়ে দেবার দরকার হয় না। বোকার মতো কেবল ওদের সঙ্গে সঙ্গে ঘুরে মরা। ধুর!
প্রবীর এসে আবিষ্কার করলো মাকে। আরে তুমি এখানে? তা ফুল টুল কিছু তুলছো না কেন? মহাশ্বেতা বলে, ফুল? কেন? ফুল তুলে কি হবে? তোর চাকর তো সাত সকালে ফুলদানি সাজিয়ে রেখে দেয়। আহা, ফুলদানি কেন? প্রবীর উৎসাহের গলায় বলে, ফুল তুলে মালা টালা গেঁথে ঠাকুর সাজাও না তোমার? মহাশ্বেতা অবাক গলায় বলে, ঠাকুর সাজাবো? হ্যাঁ, অনেক তো ফুল। কাজ নেই বলে আক্ষেপ করো, খুব জমিয়ে বসে পুজো করলেই তো পারো, কেটে যাবে সকাল সন্ধে। পুজো করব? সকাল সন্ধে পুজো করে সময় কাটাবো আমি? ভয়ানক একটা আহত গলায় বলে ওঠে মহাশ্বেতা। আমার জন্যে এইটাই নির্ধারণ করলি তাহলে? প্রবীর অপ্রতিভ হয়, প্রবীর বিস্মিত হয়, প্রবীর বিরক্ত হয়। না বলে পারে না প্রবীর। কেন? খারাপটা কি হলো? কুটনো বাটনা রান্না এই বুঝি পৃথিবীর সেরা? খুব ভালো। মহাশ্বেতা কষ্টে চোখের বাইরে এসে পড়া জলটাকে চোখের মধ্যে চালান দেয়। কষ্টে ভিজে গলাটাকে শুকনো করে নিয়ে বলে, শোনো খ্যাপার কথা, আমি কি তাই বলছি? কেন আমার বউ ছেলে নাতি নাতনি নিয়ে সংসার করতে ইচ্ছে করে না? সর্বনাশ! ভেতরে ভেতরে এই প্রবীর হো হো করে হেসে ওঠে। হ্যাঁ তো অসন্তোষ তাহলে এই অসাধু ইচ্ছার গৌরচন্দ্রিকা। কেন বলো তো? সুখে থাকতে ভূতের কিল খাবার স্বাদ তোমার? বেশ আছি তো মায় বয়ে। মহাশ্বেতা খটখটে গলায় ঝংকার দিয়ে ওঠে, বকিস নে। মানুষের যেন কর্তব্য অকর্তব্য নীতি নিয়ম কিছু নেই, শুধু বেশ থাকলেই হলো। অমন বেশ তো বনের পশু পক্ষীতেও থাকে। তুই আমার একবার কলকাতায় যাবার ব্যবস্থা কর দেখি, উঠে পড়ে লেগে একটা বউ খুঁজিকে। হ্যাঁ, এই কৌশল। এছাড়া এই সোনার খাঁচা থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। একবার গিয়ে পড়তে পারলে আর সহজ নয়। তাছাড়া বিয়ে দিয়ে বউকে সঙ্গে পাঠিয়ে দিলে আর কি বাছা আমার এমন মামা করবেন? এইভাবেই ভাবে মহাশ্বেতা। যা আতঙ্কের সেটাই আহ্লাদের মনে করে। কিন্তু কেন? কালীঘাটের সেই বাড়িটা কি খুব সুখের, নাকি স্বামীর স্মৃতি বিজড়িত? তাই মোটেই না। স্বামীকে প্রায় ভুলেই গেছে মহাশ্বেতা। মনে যদি কখনো পড়েছে, সেটা বিরহ নয়, অভাবের দুঃখ। স্বামীহীন সেই শ্বশুরবাড়িটা তো তার দুঃখ দিয়েই গড়া। এখন তো সে দুঃখ আরও বাড়বে। মহাশ্বেতা নিশ্চিত জানে, অমন করে চলে আসার পর আবার বিনা আহ্লাদে গিয়ে দাঁড়ালে অনেক বাঁকা বাঁকা বুলি সহ্য করতে হবে মহাশ্বেতাকে, অনেক কোচকানো কোচকানো চোখের চাহনি। নিজের সেই পুরনো খাঁজটা আবার দখলে পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে, তবুও আসবে দখলে। বেলা অবধি ঘুমের সুখটাকে অবহেলা করবার ক্ষমতা বেশি দিন থাকবে না মহাশ্বেতার জায়দের। শাশুড়ির ক্ষমতা হবে না নিরামিষ ঘরটাকে স্বেচ্ছায় আগলে রাখবার দুঃখ পোহানোর। অতএব দুদিনেই আবার পরম প্রয়োজনীয় হয়ে উঠবে মহাশ্বেতা, আর সেটাই তো পরম সুখ। কর্মহীনতার বাড়া দুঃখ আর কি আছে? অপ্রয়োজনীয় হবার বাড়া অপমান। এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প খাঁচা। আশা করি গল্পটি সকলের খুব ভালো লেগেছে। আবারও একবার মনে করিয়ে দিই, প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ঠিক রাত 9টায় আপনারা জলছবিতে শুনতে পাবেন নতুন নতুন গল্প। তাই যারা এখনও জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর গল্পটি অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি তাহলে, ধন্যবাদ।